আফসার সাহেবের গুপ্ত সেই রুমটিতে সালমা বেগম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন, দৃষ্টি স্তব্ধ অবিশ্বাস্যে পূর্ণ। বাক্সে এমন কিছু থাকবে তা তিনি অনুমানও করতে পারেননি। বাক্সটিতে একটি রক্তাক্ত কাপড়ের অংশ, কয়েকটি ছবি রাখা। ছবিগুলো আর কারণ নয়, বরং আফসার সাহেব ও রামিসার। রামিসাকে চিনতে প্রথমে একটু অসুবিধা হলেও কিছুক্ষণের মাঝেই তিনি রামিসাকে পুরোপুরি চিনে ফেলেন। বাক্সে রাখা ছবিগুলো মাঝে কয়েকটি ছবিতে রামিসার চোখ বুঝে আফসার সাহেবের কাঁধে মাথা রেখে বসে আছে। কয়েকটি ছবিতে দুজন বেশ ঘনিষ্ঠ অবস্থায় বসে আছে, তবে সেসব ছবিতেও রামিসার চোখ জোড়া বন্ধ। ছবির পারিপার্শ্বিক পরিবেশ দেখে মুহূর্তে অনুমান করা যায় ছবিগুলো কোনো ক্লাবে তোলা হয়েছে। সালমা বেগম মিলিয়ে দেখলেন বাক্সে থাকা রক্তাক্ত কাপড়ের অংশটি রামিসার গলায় ঝুলে থাকা শর্ট স্কার্ফের একটি অংশ। এসব দেখে সালমা বেগম স্থির থাকতে পারলেন না, ধপ করে মেঝেতে বসে পড়লেন। তার মুখ দিয়ে টু শব্দটুকু বের হচ্ছে না। ভিতরটা অবিশ্বাস্যকর। এই ছবিগুলো দেখে ভেঙে চুরমার হয়ে গিয়েছে যেন। তিনি আফসার সাহেব ও রামিসার এ ধরনের ছবি মোটেও আশা করেননি। সালমা বেগম শূন্য মস্তিষ্কে কিছুক্ষণ বসে রইলেন। অনুভব করলেন চারপাশের কঠোর নীরব পরিবেশ। অনুভব করলেন তার অন্তরের সকল বিশ্বাস, আশা আজ ভোঁতা হয়ে গিয়েছে। নিজের স্বামীকে এমন আপত্তিকর ছবিতে দেখে সালমা বেগমের শরীর গুলিয়ে গেল। মুহূর্তে আফসার সাহেব ও রামিসার জন্য তার হৃদয়ে একরাশ ঘৃণার জন্ম নিল। আখিজোড়া গড়িয়ে পড়ল আস্থা ভঙ্গের যন্ত্রণার অশ্রু। তিনি কাঁদতে লাগলেন, নীরবে কাঁদতে লাগলেন। কত সময় গড়িয়ে গিয়েছে তা জানা নেই সালমা বেগমের। চাপা কান্নার ফলে মাথাটা ভারী হয়ে এসেছে। নাকের উপর অংশে মৃদু ব্যথা অনুভব হচ্ছে। নোনা জলের অশ্রুতে দু গালও আঠালো হয়ে এসেছে। কিছুক্ষণ হতে থাকা বাক্সটির দিকে এক দৃষ্টিতে চেয়ে উঠে দাঁড়ালেন তিনি। বাক্সটি পুনরায় ভালোভাবে ফিতা দিয়ে মুড়িয়ে সেটি সহ রুম থেকে বেরিয়ে এলেন তিনি। তার দৃষ্টি ধীর, যেন ভেঙে পুনরায় গড়ে ওঠা একটি মূর্তি। তিনি বাক্সটি নিয়ে রুমে এসে দরজা আটকে দিলেন তিনি। সেটি বিছানার উপর অবহেলায় রেখে ওয়াশরুমে চলে গেলেন তিনি। মুখে মুখে ঘন ঘন পানির ঝাপটা দিয়ে ফোলা চোখে আয়নায় তাকালেন। মনস্থির করলেন রামিসার সম্পর্কে রাগিবকে সব জিজ্ঞেস করবেন। এমনকি আফসার সাহেব ও রামিসার মধ্যকার সম্পর্ক নিয়েও জিজ্ঞেস করবেন। নিজের বোন সম্পর্কে রাগিব নিশ্চয়ই এসব তথ্য জানবে। মোট কথা, সালমা বেগম এসব ছবির সত্যতা জানার জন্য আফসার সাহেবের ফেরার অপেক্ষা করতে পারবেন না, অধৈর্য হয়ে পড়বেন। তার নিশ্চয়ই এ ধরনের কথা ফোনে বলা যায় না। সালমা বেগম হাত মুখ ধুয়ে রুমে চলে আসলেন। বাক্সটি নিয়ে আলমারিতে রেখে দিলেন। অতঃপর অবসন্ন শরীরটা নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। মিনিট পাঁচেকের মধ্যেই ঘুমের দেশে তলিয়ে গেলেন তিনি। দুপুরে বাইরে থেকে খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরেছে রাগিব ও সাবিহা। তাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। সাবিহা পোশাক বদলিয়ে রাগিবের পাশে সোফায় বসল। অনেকটা অনুরোধের স্বরে রাগিবকে বলল, আচ্ছা শোনো, পরশুদিন আমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টি, আমাকে ইনভাইট করেছে, তুমিও চলো না আমার সাথে? রাগিব ফোনে মগ্ন ছিল। সাবিহার কথা শুনে সে ফোন রেখে তার দিকে চাইল। মৃদু হেসে বলল, যাও, কি খুব জরুরি? সাবিয়া তৎক্ষণাৎ ভ্রু উঁচিয়ে বলল, গেলে কোনো সমস্যা? অবভিয়াসলি নট, কোনো সমস্যা নেই। গুড। আসলে আমি তোমাকে আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিতে চাইছিলাম। দেখাতে হবে না আমার হাজব্যান্ড কত হ্যান্ডসাম? সাবিহার শেষোক্ত কথা শুনে রাগে ফোন রেখে সাবিহার দিকে ফিরে বসল। সোফার ব্যাক রেস্টের উপরাংশে ডান হাত রেখে পায়ের উপর পা তুলে চমকপ্রদ গলায় বলল, ওয়াও, আজ প্রথম তোমার কাছ থেকে নিজের প্রশংসা শুনলাম, ভালো লাগলো। রাগিবের এহেন কথার ধরনে সাবিহা কিছুটা লজ্জা পেল, তবে নিজের লাজুক ভাগ দমিত রেখে বলল, এখন থেকে ডেইলি শুনবে। ডেইলি? সিরিয়াসলি? ডেইলি তোমার মুখে আমার প্রশংসা শুনলে আমি হাওয়ায় উড়ব। রাকিবের কথায় সাবিহা সশব্দে হেসে উঠল। খানিক বাদে বলল, তুমি কি জানো ফেব্রুয়ারি মাসে এখানে কার্নিভাল ফেস্টিভ্যাল হয়? রাগিব এ ব্যাপারে সম্পূর্ণভাবে অনবগত হওয়ার ভান করে বলল, না তো, কি হয় এই ফেস্টিভ্যালে? সাবিহা অতি আগ্রহ সহিত রাকিবকে বলল, কার্নিভাল ফেস্টিভ্যাল ভেনিসের ওয়ান অফ দ্য অ্যানসিয়েন্ট
অডিশনের একটি। এখানে সবাই মাস্ক পরে, বিভিন্ন ডিজাইনের ড্রেস পরে, মাস্কগুলোর ডিজাইনও নজর কাড়া হয়। সবচেয়ে বড় কথা, এখানে ফুল ফেসড মাস্কগুলো বেশি থাকে। এর কারণে কেউ কাউকে খুব একটা চিনতে পারে না। বাহ, বেশ ইন্টারেস্টিং একটা ফেস্টিভ্যাল তো। হ্যাঁ, আমরা ফেস্টিভ্যালে যাব। ওকে ওকে বলে রাগিব সাবিহার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। অতঃপর জিজ্ঞেস করলো, তুমি কি সিসিলি গিয়েছো কখনো? উহ, ভেনিসের বাইরে কখনো যাওয়া হয়নি আমার। আচ্ছা, তোমাকে একদিন সিসিলি নিয়ে যাব আমি। শহরটা খুব সুন্দর। তুমি গিয়েছো? হ্যাঁ, আমার এক ফ্রেন্ড ওখানে থাকে। ওহ, তাহলে সিসিলি গিয়ে একদিন ঘুরে আসা যায়। এভাবে রাগিব ও সাবিহার মাঝে কথাবার্তা চলতে লাগলো। রাত 10টা নাগাদ প্রত্যেকে রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। সাবিহা আগামীকালের ক্লাসের পড়া শেষ করে ঘুমিয়ে পড়ল। রাগিবও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তবে দরজায় কারোর করা ঘাতে তার প্রস্তুতি বিঘ্নিত হলো। সে উঠে গিয়ে দরজা খুলে দেখল সালমা বেগম শুকনো মুখে দাঁড়িয়ে আছেন। সালমা বেগম প্রথমে রাগিবকে কিছু বললেন না। রাগিবের দিকে শীতল চাহনিতে চেয়ে তার কাঁধ ছাপিয়ে সাবিহাকে একবার দেখে নিলেন। সাবিহাকে ঘুমাতে দেখে সালমা বেগম গমগমে গলায় বললেন, রাগিব, আমার রুমে একটু এসো, জরুরি কথা আছে। এই বলে সালমা বেগম পিছন ফিরে নিজের রুমের দিকে পা বাড়ালেন। এদিকে তার এহেন কথার ধরনে রাগিব কিছুটা চিন্তিত হলো। তবে বেশি চিন্তা ভাবনা না করে সালমা বেগমের পিছু পিছু গেল সে। রাগিব রুমে আসতে সালমা বেগম রুমের দরজা আটকিয়ে দিলেন। কোনোরূপ ভূমিকা ছাড়াই বললেন, রাগিব, তোমার বোনকে নিয়ে কিছু জিজ্ঞেস করার ছিল। যে প্রশ্নটা করব আশা করি তুমি কিছু মনে করবে না। এ বিষয়ে জানলে আমাকে জানাবে। অকস্মাৎ সালমা বেগমের এমন কথায় রাগিব নড়ে চড়ে দাঁড়ালো। কিছুটা সতর্ক হলো সে। জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করবেন আন্টি? সালমা বেগম তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন, তোমার বোনের চরিত্র সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? রাগিব খানিক রেগে গেল। সালমা বেগমের কথা শুনেই সে চট করে ধরে ফেলল। সালমা বেগম রামিসার চরিত্র সম্পর্কে নেতিবাচক ধরনের মন্তব্য করছে। সে চটে যাওয়া মেজাজ নিয়ে সালমা বেগমকে বলল, আমার বোনের চরিত্র সম্পর্কে আমি যথেষ্ট জানি আন্টি। আপনার কথার ধরন শুনে মোটেও মনে হচ্ছে না আপনি ভালো কোনো মিনিংয়ে কথা বলেছেন। সালমা বেগম তৎক্ষণাৎ কোনো কথা বললেন না। রাগিবকে পাশ কাটিয়ে বেডসাইড টেবিল থেকে বাক্সটা নিয়ে এলেন তিনি। অতঃপর সেখান থেকে আফসার সাহেব ও রামেশার ছবিগুলো রাগিবের সম্মুখে ধরে উদ্যত গলায় বললেন, তাহলে এগুলো কি রাগিব? একজন বয়স্ক মানুষের সাথে এতটা ঘনিষ্ঠ অবস্থায় কেন আছে তোমার বোন? সালমা বেগমের হাতে বাক্সটা দেখে ভীষণ অবাক হলো রাগিব, কারণ আফসার সাহেবকে সেই পার্সেলটা পাঠিয়েছিল। সে সালমা বেগমের নিকট হতে বাক্সটা হাতে নিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এটা কোথায় পেলেন? সালমা বেগম ধীর কণ্ঠে বললেন, কোথায় পেলাম সেটা বড় কথা না, বড় কথা বাক্সে থাকা ছবিটা নিয়ে। এ ছবি নিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারবে তুমি? রাগিব এবার কঠিন দৃষ্টিতে সালমা বেগমের পানে চাইল। ধীরপ্রত্যয়ী হয়ে বলল, অবশ্যই পারবো, কারণ আমার বোনের চরিত্র সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। ও কেমন তা আমার জানা আছে, কিন্তু আপনার স্বামী সম্পর্কে হয়তো আপনার জানা নেই আন্টি। আপনার হাজবেন্ড কতটা লো কোয়ালিটির লোক তা আপনি আন্দাজও করতে পারবেন না। সালমা বেগম তেতে উঠলেন। এবার ঝাঁঝালো গলায় বললেন, মুখ সামলে কথা বলো রাগিব, ভুলে যেও না উনি সাবিহার বাবা। ভুলে যাব কেন আন্টি? তবে কারোর সম্পর্কে না জেনে শুধুমাত্র কয়েকটা ছবি দেখে কারো চরিত্র সম্পর্কে বিচার করার ঠিক কাজ করেননি আপনি। কারণ সবসময় চোখের দেখায় সব সত্য হয় না। আর এই ছবিতে শুধুমাত্র রামিসা নেই, আপনার স্বামীও আছে। আর নিশ্চয়ই আপনার স্বামীর মুখের অবস্থা আর রামিসার মুখের অবস্থা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এখানে কি মনে হয় রামিসার কোনো ভুল আছে? আসলে রামিসার কোনো ভুল নেই, সমস্ত পাপ আপনার স্বামী করেছে। হি ইজ দ্য ক্রিমিনাল। কি যাতা বলছো রাগিব? যাতা নয় আন্টি, আপনি জানেনও না আপনার স্বামী কি জঘন্যতম কাজ করেছে। হি ইজ এ রেপিস্ট। হি রেপড মাই সিস্টার। হি কিল্ড মাই সিস্টার। রাগিবের মুখের রেপ শব্দটি শুনে সালমা বেগম স্তম্ভিত হলেন, হতবিহ্বল হলেন। বিবশ হয়ে এলো তার গোটা শরীর। সালমা বেগমের শরীর বিভস হয়ে এলো। তিনি ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারলেন না। ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যেতে নিলেই রাগিব তার এক হাত ধরে তাকে সামলে নেয়। অতঃপর তাকে সোফায় বসিয়ে রাগিব বলল, নিজেকে সামলান আন্টি, এখন অনেক সত্য জানার বাকি আছে আপনার।
সালমা বেগম শূন্য চাহনিতে রাগিবের দিকে চাইলেন। অবিশ্বাসে ভরপুর আখিজোড়া অশ্রুতে সিক্ত হয়ে এসেছে। স্বামীর সম্পর্কে মস্ত বড় এ সত্য জানার পর তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তার দুনিয়া থমকে এসেছে। তিতকুটে এ সত্য এখনো তিনি মেনে নিতে পারছে না। তার মন বলেছে এসব মিথ্যে। যেন নিজেকেই সান্ত্বনা দিতে তিনি কম্পিত কণ্ঠে রাগিবকে জিজ্ঞেস করলেন, আমাকে মিথ্যে বলছো না তো রাগিব? রাগিব সালমা বেগমকে সোফায় বসিয়ে নিজে মেঝেতে বসে পড়ল। সালমা বেগমের হেন প্রশ্নের জবাবে সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মিথ্যে বলে আমার কোনো লাভ নেই আন্টি। এই বলে সে সালমা বেগমের পানে পরিপূর্ণ চাহনিতে চাইল। স্পষ্ট দেখতে পেল সালমা বেগমের ছলছল আখিজোড়া। বিশ্বাসভঙ্গের হৃদয়ের টুকরো যেন অশ্রু হয়ে দু চোখ বেয়ে বইছে। রাগিব সালমা বেগমকে সান্ত্বনা দিল না, কারণ এক্ষেত্রে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই। আজ হোক কাল হোক এই জঘন্য সত্য সালমা বেগমকে মেনে নিতেই হবে। কিছুক্ষণ বাদে নীরবে অশ্রু বিসর্জন দিতে দিতে সালমা বেগম জিজ্ঞেস করলেন, এগুলো কবেকার ঘটনা রাগিব? রাগিব ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, গত বছরের সেপ্টেম্বর মাসের ঘটনা এটি। সালমা বেগম প্রত্যুত্তর করলেন না। মনের উপর তীব্র জোর খাটিয়ে নিজেকে ধীর করলেন। অতঃপর স্থির নির্বাক চাহনিতে রাগিবের দিকে চেয়ে রইলেন। রাগিব তার চোখের ভাষায় স্পষ্ট বুঝতে পেল সালমা বেগম যে পুরো সত্য জানার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছেন তা বুঝতে রাগিবের সময় লাগলো না। সে প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে বললেন, আপনার স্বামী যে ড্রাগ স্মাগলার এ সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে আন্টি? সালমা বেগম আরেকবার ধাক্কা খেলেন। অবিশ্বাস্য চাহনিতে মাথা ঈষৎ টানে বামে নাড়ালেন, যার অর্থ এ সম্পর্কে তিনি অবগত নন। রাগিব পুনরায় বলতে আরম্ভ করল, আপনার স্বামী বহু পুরনো এক ড্রাগ স্মাগলার। এই সুবিশাল বিজনেসের আড়ালে উনি ড্রাগ স্মাগলিং করে। এই ড্রাগ দিয়েই উনি রামিসাকে নেশাগ্রস্ত করেছিলেন, তারপর রেপ করে মার্ডার করেছিল। ঘটনা শুধু একজনের মধ্যে সীমাবদ্ধ না। আপনার শ্রদ্ধেয় স্বামী এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। রামেশার আগে ও পরে উনি 4টা মেয়েকে রেপ করেছে, যার মধ্যে 2জনকে উনি টাকা দিয়ে চুপ করে দিয়েছেন, কিন্তু যারা ওনার টাকায় চুপ হয়নি তাদেরকে মেরে ফেলেছেন। সালমা বেগম স্তব্ধ, হতভম্ব। যতই রাগিব কথা বলেছে তিনি ততই ধীরে ধীরে নিজেই বাকশক্তি হারাচ্ছেন। তিনি আফসার সাহেবের সম্পর্কে এত তিক্ত সত্য শুনবেন তা তার কল্পনাতীত ছিল। রাগিব এ পর্যায়ে খানিক কঠিন গলায় বলল, আপনার শ্রদ্ধেয় স্বামী হয়তো জানে না উনি কার মেয়ে ও কার বোনকে মেরেছে। ওনার আইডিয়াও নাই যে রামিয়া সিসিলির সবচেয়ে বড় একজন গ্যাংস্টারের মেয়ে। সালমা বেগম বিস্ফোরিত নয়নে রাগিবের পানে চাইলেন। রাগিবের শেষোক্ত কথাটি তার কানে ঝংকার তুলল। তিনি হতভম্ব হয়ে বললেন, মানে তুমি? জি আন্টি, আপনি যা ভাবছেন তাই, তবে আপাতত বাবার অনুপস্থিতিতে তার দায়িত্বটা আমার কাঁধে। তাহলে তোমার সম্পর্কে যা যা তথ্য শুনেছিলাম সব ভুল? জি, শুধু আমার বাবা আছে এ তথ্যটা সঠিক। সালমা বেগম এবার 2 হাত মাথায় চেপে ধরলেন, উন্মাদের মতো বললেন, কি হচ্ছে এসব? এত বড় বড় সত্যগুলো আমার অজানা। এর মানে তুমি কখনোই বাংলাদেশ থেকে আসোনি? না আন্টি, আমি এ পর্যন্ত বাংলাদেশ গিয়েছি মাত্র 2বার। আমার জন্ম এবং বেড়ে ওঠা সব সিসিলিতে। এ বলে রাগিব কিছুক্ষণ থামলো, অতঃপর পুনরায় বলা আরম্ভ করলো, আমার বাবা যখন কলেজে পড়তো তখন থেকেই বিদেশ আসার স্বপ্ন দেখেছিল। আমার বাবা ছিল অরুণচণ্ডী আর জেদি ধরনের। সে একবার যে কাজ বা ইচ্ছা পোষণ করে তা কমপ্লিট করা না পর্যন্ত সে ক্ষান্ত হয় না। তাই তো কলেজের গণ্ডি পেরোতে না পেরোতেই দালালের হাত ধরে বহু কষ্টে ইটালিতে পাড়ি জমান তিনি। দালালরা আমার বাবার কাছ থেকে সব টাকা নিয়ে সিসিলিতে এনে ছেড়ে দেয়। তখন বাবা বুঝতে পারে নিজের জেদের বশে কি মারাত্মক ভুলটাই না করেছিলেন তিনি। এরপর কয়েকটা দিন খুব কষ্টে সৃষ্টে রাস্তায় কাটিয়ে দেয় বাবা। ওই কয়টা দিন খেতে না পেরে ক্ষুধার জ্বালায় চুরি করে খাবার খেয়েছে আমার বাবা। একদিন ক্ষুধার জ্বালায় চুরি করতে গিয়ে যখন ধরা পড়ে যায় তখন নিজের অজান্তে একটা লোককে মেরে বসে বাবা। সেই লোকটিকে মেরে পালাতে গিয়ে বাবা একটা গাড়ির সাথে ধাক্কা খায়। সে তখনও জানতো না যে ওই গাড়িতে তখনকার সিসিলির সবচেয়ে বড় গ্যাংস্টার ছিল। তার নাম ছিল দেকার্তো। মাফিয়াদের গডফাদার যার নাম। সে যে সম্পর্কের টানে এখন আমাদের দাদা যান।
দাদাজান বাবাকে নিজের বাড়িতে নিয়ে আসে। নিজের কোনো সন্তান না থাকায় বাবার প্রতি দাদাজানের খুব মায়া জন্মায়। নিজের সন্তানদের মতো তিনি বাবাকে দেখভাল করতে লাগলেন। এরই কয়েকদিনের মাথায় বাবা জানতে পারে দাদাজান ডার্ক ওয়ার্ল্ডের কাজকর্মের সাথে জড়িত। সেই বাবার ওই মার্ডার কেসটাকে ধামাচাপা দিয়েছিল। এভাবে জীবনের প্রথম মার্ডার করে বাবা রক্ষা পেয়ে যায়। তারপর নানা চড়াই উতরাই পার করে বাবা দাদাজানের সাথে এ জগতে পা রাখে। দাদাজান মারা যাওয়ার পর উইল অনুসারে উত্তরাধিকার সূত্রে বাবা দাদাজানের সকল পাওয়ার সম্পত্তি পায়। দাদাজান মারা যাওয়ার পর বাবা ওই জগতে নিজের ভালো পজিশন বানিয়ে নেয়। এমনই এক সময় বাবা আমার মায়ের প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করে ফেলেন। আমার মা ছিল ইতালিয়ান। বিয়ের কয়েক মাসের মাথায় আমিও কয়েক বছর পর রামিসার জন্ম হয়। সিসিলিতে আমার বাবার নাম ডাক হয়। এমনকি পুরো ইতালিতে ড্রাক ওয়ার্ল্ডের অন্যান্য গ্যাংস্টারদের সাথে বাবার ভালো ভাব খাতির হয়ে যায়। কিন্তু ওই যে বলে না, এসব কাজে শত্রুর অভাব হয় না, বাবার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমাদের জীবন ভালোই চলছিল, কিন্তু দাদাজানের সবচেয়ে বড় শত্রু অর্থাৎ দাদাজানের আপন ভাই বাবার এই উন্নতি সহ্য করতে পারেনি। উনি দাদাজানের এ সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তাই বহু বছরের চেষ্টার পর উনি আমাদের সবাইকে মেরে ফেলতে চায়। কিন্তু ভাগ্যক্রমে আমরা 3 জন বেঁচে গেলেও আমাদের মা মারা যায়। এ বলে রাকিব ক্ষণিকের জন্য থামল। সালমা বেগম দ্বিধাগ্রস্ত চাহনিতে রাকিবের দিকে চেয়ে আছে। উনি ভীষণ দ্বিধান্বিত। রাকিবের সাথে ঠিক কেমন ব্যবহার করবেন তা তিনি বুঝে উঠতে পারছেন না। রাকিবকে ভয় পাবেন কি না এ নিয়ে তিনি বেশ দ্বিধান্বিত। কারণ রাকিব তাদের মতো প্রাত্যহিক জীবন যাপন করা স্বাভাবিক এক মানুষ নয়। সে এমন এক মানুষ যার কাছে খুন, অপহরণ এসব নিত্য নৈমিত্তিক ব্যাপার। ফলে এই মুহূর্তে রাকিবের সামনে বসে থাকতেও তিনি ভয়ে আড়ষ্ট হয়ে আসছেন। রাকিব যেন সালমা বেগমের এই মুহূর্তের মনাবস্থা আজ করতে পারল। ফলস্বরূপ সে মৃদু হাস্যে বলল, ভয় পাবেন না আন্টি, আমি তাদের সাথেই খারাপ যারা আমার সাথে খারাপ, আবার ক্ষতি করেছে যারা। সালমা বেগম নির্বাক রইলেন। রাকিবের এ কথার প্রতি উত্তরে কী বলা উচিত তা তিনি ঠাউর করতে পারলেন না। এদিকে রাকিব বলল, বাকি ঘটনা শুনবেন না? রামিসার সাথে আসলে কি হয়েছিল? ও ভ্যানিসে পৌঁছালো কি করে? সালমা বেগম ম্রিয়মাণ ভঙ্গিতে মাথা দোলালেন। রাকিব নিমিষের মাঝে বলতে আরম্ভ করল, রামিসা আমার ছোট হওয়ার ওর প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না। বাবা ও আমি রামিসাকে খুব ভালোবাসতাম। সবসময় ওকে রমণীর হালে রাখার চেষ্টা করেছি। ওকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেছি যেন এসবের ভিড়েও কখনো নিজেকে একা না মনে করে। রামিসা যে ভার্সিটিতে পড়তো, সে ভার্সিটির একটা মেয়ের সাথে ওর খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গড়ে ওঠে। মেয়েটার বাসা ভ্যানিসে ছিল। ফলে যে কোনো ছুটিতেও ভ্যানিসে গেলে রামিসা ওর সাথে ছুটে চলে যেত। আমরা এ নিয়ে রামিসাকে বাধা দিতাম না, ওকে ওর মতো বাঁচতে দিয়েছিলাম। কিন্তু এটাই যে পরে কাল হয়ে দাঁড়াবে তা আজও করতে পারেনি। রামিসা মেয়েটাকে নিজের পরিচয় বলেনি সে গ্যাংস্টার ফ্যামিলি থেকে বিলং করে। কারণ ওর ভয় ছিল ওই মেয়েটা এমন জানলে রামিসার সাথে আর ফ্রেন্ডশিপ রাখবে না। রামিসার ভয়ের কারণটাই ঠিক ছিল। তো ভ্যানিসে গেলে মাঝে মাঝে রামিসা আর ওর ফ্রেন্ড ক্লাবে যেত। রেগুলারলি না, মাঝে মাঝে যাওয়া আসা করতো ওরা। তবে সর্বোচ্চ রাত 12টা পর্যন্ত ক্লাবে কাটাতো ওরা। এই বিষয়ে আমরা জানতাম। খুব বেশি রাত করতো না বলে রামিসাকে এ ব্যাপারে নিষেধ করিনি আমি। সেপ্টেম্বর মাসের আগেও রামিসা বেশ কবার ক্লাবে গিয়েছিল। এর মাঝে লাস্ট 2 বার রামিসা যখন ক্লাবে যায় তখন আপনার স্বামীর নজর রামিসার উপর পড়ে। প্রথম 2 বার খুব ভালোভাবে রামিসাকে পর্যবেক্ষণ করে শেষবারে অ্যাটাক করে। ঘটনার দিন রামিসা আর ওর ফ্রেন্ড ক্লাবে গিয়েছিল। সঠিক সময়ে ফেরারও কথা ছিল, কিন্তু আপনার স্বামী তা হতে দেয়নি। রামিসা রোজ যে সফট ড্রিঙ্কস অর্ডার করতো সেটাতে উনি ড্রাগ মিশিয়ে দেয়, আর ওনার দেওয়া ড্রাগের পরিমাণ এক্সেস ছিল। তিনি এ কারণে রামিসা নিজের হুঁশে ছিল না। এটাই তো চাইছিল আপনার স্বামী। উনি রামিসার ওই অবস্থার সুযোগে রামিসার সাথে বেশ কয়েকটা ছবি ক্লিক করে, যেটা আপনার অলরেডি দেখা হয়ে গিয়েছে। তারপর ওই রুমে সবাইকে বের করে দিয়ে আপনার স্বামী রামিসাকে সম্পূর্ণ শেষ করতে পারল না রাকিব। তার হাতের মুঠো শক্ত হয়ে এসেছে। আখিজোড়ায় বশীকরণ, ক্রোধের ছাপ স্পষ্ট। যেন এ ক্রোধের অনলেই সে আফসার সাহেবকে পুড়িয়ে ছারখার করে দেবে। শুধুমাত্র সেই জানে যে নিজেকে সে কিভাবে নিয়ন্ত্রণ করেছে।
এ বাড়িতে আপার পর যতবার সে আফসার সাহেবের সম্মুখীন হয়েছে ততবারই মনের জোরে তার হাত দুটোকে সে নিয়ন্ত্রণ রেখেছে। সে জানে এ হাত দুটোকে সেসব মুহূর্তে সে জানে এ হাত দুটোকে সে সব মুহূর্তে নিয়ন্ত্রণহীন হতে দিলে তখনই সে ওই স্থানে বিরাট এক রক্ষণক্ষেত্র তৈরি করে যেত, রণক্ষেত্র তৈরি হয়ে যেত, যা সে কখনোই চাইতো না। এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল সাবিহা। সে সাবিহাকে ভালোবাসত। সে চেয়েছিল সাবিহার ভরসার পাত্র হয়ে আফসার সাহেবের এই মুখোশ উন্মোচন করে তবে আফসার সাহেবের উপযুক্ত ব্যবস্থা করতে। সে পথ ধরে রাগিব এগিয়ে যাচ্ছিল। সালমা বেগম রাগিবের অসম্পূর্ণ কথাটি বিড়বিড় করে নিজের অজান্তেই সম্পূর্ণ করেন। ভাবতে থাকেন তার স্বামীর মুখোশের পেছনে কালো রূপের কার্যকলাপ। খানিক ভাবতেই তার সমস্ত শরীর শিউরে ওঠে। অল্প বিস্তর কেঁপে ওঠেন তিনি। রাগিব পুনরায় বলতে আরম্ভ করল, ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু তা হয়নি। রামিসাকে নিচের ক্লাব রুমে একবার রেপ করা হলেও আপনার স্বামী স্বাদ মেটেনি তাতে। সে রামিসাকে ওই অবস্থায় একটি হোটেলে নিয়ে যান। সেখানেও তিনি একই কাজ করেন। তবে এবার তিনি একা ছিলেন না, গিয়াস সাহেবও ছিলেন ওনার সাথে। গিয়াস সাহেবকে তো চেনার কথা আপনার স্বামীর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী যে। সালমা বেগম আরেক দফা বিস্মিত হলেন যে গিয়াস সাহেবকে এতদিন তিনি ভালো একজন মানুষ মনে করেছেন, সেও কিনা শেষমেশ নিজের রূপ বদলিয়ে ফেলল। সালমা বেগম যেন আজ আশ্চর্যের সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাইছেন। রাগিব একটি দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলল, সেই রাতে দুজন কয়েকবার রামিসাকে রেপ করে ওকে ওভাবেই হোটেলে রেখে বেরিয়ে পড়ে। এ কারণে রামিসার ফ্রেন্ড ওকে রাতে খুঁজে পায়নি। সকালেও রামিসাকে খুঁজেছে সে, কিন্তু পায়নি। এদিকে আমাদের কাউকে এ ব্যাপারে কিছু জানায়নি। হয়তো ও আগে আমাদের জানালে রামিসা আজ বেঁচে থাকতো, কিন্তু ওর দায়িত্ব থেকে রামিসা গায়েব হয়েছিল দেখে ও ভয়ে আমাদের কিছু বলেনি। যতক্ষণ ও আমাদের জানিয়েছে ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছিল। পরের দিন বিকালে আপনার স্বামী ও গিয়াস সাহেব রামিসাকে টাকা অফার করে, কিন্তু বিধ্বস্ত শরীরটা নিয়েও রামিসা এতে রাজি হয়নি। সে এসব কিছু বেফাস করার কথা বলে। এরই ভয়ে ওনারা দুজন মিলে রামিসাকে মেরে ফেলে। ওর মুহূর্তটা ছিল সবচেয়ে ভয়ানক মৃত্যু। রামিসার বডিটা যখন পায় তখন ওর শরীরে এক ফোঁটা কাপড়ও ছিল না। ওর পেটে ছুরির ক্ষত স্পষ্টভাবে প্রথমবারই নজরে এসেছিল। ওর হাতের কাছে পড়েছিল এই স্কার্ফটা, যার রক্তে রঞ্জিত ছিল। ওর বডি স্বচক্ষে দেখার পর বাবা নিজেকে ঠিক রাখতে পারেনি। আদরের মেয়ের এ অবস্থা দেখে বাবা তখনই ব্রেন স্ট্রোক করে। এর জন্য বাবা পরে প্যারালাইজড হয়ে যায়। রামিসের অবস্থা দেখে আমিও নিজেকে সামলাতে পারিনি। আমাকে সামলানোর মতো ছিল আমার একমাত্র বন্ধু, রামিসার ফিয়ন্সে অনিক। অনিক নিজেও সে মুহূর্তে একদম ভেঙে পড়েছিল, কিন্তু তবুও নিজের সাধ্য মতো আমাকে সামলিয়েছেও। ও এই বলে রাগিব নিশ্চুপ বসে রইল। সালমা বেগম লক্ষ্য করলেন এতক্ষণ বাদে রাগিবের চোখ জোড়া খানিক সিক্ত হয়ে উঠেছে। তিনি এই ভেবে বিস্মিত হলেন এই দীর্ঘ সময় যাবৎ রাগিব কিভাবে নিজেকে শক্ত রেখেছে। নিজের বোনের সাথে ঘটে যাওয়া এ জঘন্য ঘটনা বর্ণনা করতে গিয়েও কান্নায় ভেঙে পড়েনি রাগিব। অবশ্য একজন গ্যাংস্টার নিশ্চয়ই এত নরম মনের মানুষ নয় যে প্রতি ঘটনায় সে কান্নায় ভেঙে পড়বে। সালমা বেগম ও রাগিব দুজনেই নিশ্চুপ রইলেন। অকস্মাৎ সালমা বেগমের সাবিহার কথা মাথায় এলো। ঈষৎ কেঁপে উঠলেন তিনি। তৎক্ষণাৎ নিজের মাঝে ভীষণ আফসোস বোধ করলেন তিনি। আবেগের বশে সাবিহার সাথে রাগিবের বিয়ে দিয়ে কি ভুলটাই না করেছেন তিনি। সালমা বেগম শতভাগ নিশ্চিত হলেন রাগিব প্রতিশোধ নেওয়ার জন্য সাবিহাকে বিয়ে করেছে। তৎক্ষণাৎ তিনি গলা চওড়া করে রাগিবকে বললেন, তাই বলে প্রতিশোধ নেওয়ার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলে তুমি? অকস্মাৎ এমন কথায় খানিক ভরকে গেল রাগিব। চোখের কোণায় ভেসে ওঠা অশ্রু মুছে সে বলল, কে বলল যে আমি রিভেঞ্জ নেওয়ার জন্য সাবিহাকে বিয়ে করেছি? রিভেঞ্জ নিতে হলে অন্যভাবে নিতাম, কিন্তু সাবিহাকে বিয়ে করার সাথে রিভেঞ্জ নেওয়ার কোনো সম্পর্ক নেই। আপনার স্বামীর উপর আমি রিভেঞ্জ নেব ঠিকই, তবে সাবিহাকে ব্যবহার করে নয়। ওকে আমি ভালোবাসি, আর আমার ভালোবাসায় কোনো খাদ নেই।
ওকে ভালোবাসি বলে এতদিন অপেক্ষা করেছি, এত নাটক ঘটিয়ে এ বাড়িতে এসেছি। সালমা বেগম বিস্মিত হলেন, তবে কিছু বললেন না তিনি, বরঞ্চ দৃষ্টি মেঝেতে দিয়ে ভাবতে লাগলেন সাবিহার কথা, আফসার সাহেবের কথা। কিয়তকাল বাদে তিনি দুর্বল কণ্ঠে রাগিবকে জিজ্ঞেস করল, এ ব্যাপারে সাবিহাকে জানানো কি জরুরি রাগিব? রাগিব পরিপূর্ণ চাহনিতে সালমা বেগমের পানে চাইল, ধীর গলায় বলল, অবশ্যই জরুরি। আমি চাই না ও সারা জীবন আপনার স্বামীকে ভালো মানুষ, ভালো বাবা বলে জানুক। যে মানুষটা নিজের মেয়ের বয়সে একটি মেয়েকে রেপ করেছে, সে নিশ্চয়ই নিজের মেয়ের কাছে সম্মান পাওয়ার যোগ্য না। এখন এই সত্যটা সাবিহাকে আপনি বলবেন না, নাকি আমি বলবো, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমার মনে হয় না এ ব্যাপারে আমার মুখ থেকে ডিরেক্ট সাবিহার কিছু বলা ঠিক হবে। তবে হ্যাঁ, আমি ইনডিরেক্টলি ওকে ওর বাবার সম্পর্কে এসব কিছু বলবো। আপনি আমাকে আটকাতে পারবেন না আন্টি, তবে চাইলে আপনি নিজে মুখে সবটা বলতে পারেন ওকে। এসব কিছু আপনার বিবেকের উপর নির্ভর করে। সব সত্য জানার পরও এই মানুষটাকে আপনি সারা জীবন নিজের মেয়ের চোখে ভালো দেখবেন না ওকে সত্য জানাবেন, তা আপনার ওপর নির্ভর করে। এ বলে রাগিব চট করে উঠে দাঁড়ালো, দম ফেলে কঠিন স্বরে বলল, আপনার স্বামী ড্রাগ স্মাগলিং করতো, মার্ডার করতো, এতে আপনার কোনো প্রবলেম ছিল না, আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু রেপ, সেটাও আমার আদরের বোনকে, এটা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এখন আপনি আমার কাছে হাজার রিকোয়েস্ট করলে আমি আপনার স্বামীকে ছাড়ব না। ওনার শেষ নিঃশ্বাসটুকু আমার সামনেই ফেলতে হবে, এটা মনে রাখবেন আন্টি। এই বলে রাগিব চলে যেতে নিল, কিন্তু সালমা বেগম পেছন হতে তাকে ডেকে তার পথ আটকালেন। সালমা বেগম এই মুহূর্তে ভেতর হতে ভেঙে চুরমার হয়ে গিয়েছেন, উঠে দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকু তিনি জোগাতে পারছেন না। রাগিবকে ডেকে অতি দুর্বল কণ্ঠে তিনি বললেন, জানো রাগিব, আমি দ্বিতীয়বারে তোমার কথা কেন বিশ্বাস করে নিলাম? সালমা বেগমের পরিবর্তিত কণ্ঠ শুনে রাগিব ফিরে চাইল, প্রতাত্তর চাহনিতে সালমা বেগমের পানে চাইল। সালমা বেগমের দৃষ্টি তখন মেঝেতে নিবদ্ধ। তিনি খানিক সময় নিয়ে পূর্বের ন্যায় বললেন, সাবিহার বাবার চরিত্র সম্পর্কে আমার আগে থেকেই জানা আছে রাগিব, তবে এতটা খারাপ জানতাম না ওনাকে। সাবিহার বয়স তখন মাত্র 5 মাস। দেশে থাকতে ওর বাবাকে আমরাই এক পরিচিত মেয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যেতে দেখি, কিন্তু তখন বিষয়টা জানাজানি হওয়ায় গ্রাম্য সালিশে সব ঠিক হয়ে গিয়েছিল। তবে এরপর উনি আরেকবার এমন পরকীয়ায় জড়িয়েছিলেন, কিন্তু তখন সাবিহার জন্য নিজেকে ওই পথ থেকে ফিরিয়ে আনেন তিনি। এরপর ভ্যানিসে এসে ওনার সম্পর্কে আর কিছুই শুনিনি বা দেখিনি আমি। কারণটা ধরতে পারলাম আজ, কারণ সাবিহার বাবা আমাকে কিছু জানার সুযোগ দেয়নি, আমাকে পুরোপুরি আধারে রেখেছেন উনি। এই বলে সালমা বেগম তীব্র যন্ত্রণার এক দীর্ঘশ্বাস ফেললেন। আফসার সাহেবের চরিত্র সম্পর্কে আরও নতুন তথ্য জানতে পেরে অবাক হলো না রাগিব। সে সহজেই মেনে নিল ব্যাপারটি, বলল না একটি কথাও। খানিক বাদে সালমা বেগম একই ভঙ্গিতে থেকে শান্ত সুরে বললেন, সাবিহার কাছে যাও রাগিব, আমি একটু একা থাকি, কোনো প্রয়োজন হলেও নক করো, আর যাওয়ার সময় দরজা ফিরিয়ে দিয়ে যেও। রাগিব টু শব্দটুকু করল না, কারণ সে কিছুটা হলেও সালমা বেগমের পরিস্থিতি অনুভব করতে পেরেছে। এ কারণে সে নিশ্চুপে রুম হতে বেরিয়ে গেল, যাওয়ার সময় নিজ শব্দে দরজা ভিড়িয়ে দিয়ে গেল। রাগিব নিজেদের রুমে এসে দরজা আটকিয়ে দিল। বিছানার দিকে তাকিয়ে দূর হতে ঘুমন্ত সাবিহাকে দেখে বিস্মিত হাসল সে। অতঃপর রুমের লাইট নিভিয়ে সে নিজ শব্দে সাবিহার পাশে শুয়ে পড়ল। ঘুমন্ত সাবিহাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে করতে সে বালিশে কুনুই গেড়ে থুতনিতে হাত ঠেকিয়ে সাবিহার পানে চাইল। তার ঘুমন্ত স্নিগ্ধময়ীর পানে অপলক চাহনিতে চেয়ে রইল সে, যে চাহনিতে মিশে রইল অপরিসীম ভালোবাসা, অকল্পিত ভালোবাসা, যে ভালোবাসার সম্পর্কে সাবিহার কোনো ধারণা নেই, যে ভালোবাসা সম্পর্কে সাবিহা কল্পনাও করেনি। সে ভালোবাসায় রাগিব আঁকড়ে রেখেছে তাকে। এক পর্যায়ে রাগিব অপর হাত দিয়ে আলতো করে সাবিহার চুলের মাঝে হাত বুলালো, অতঃপর তার স্নিগ্ধময়ী কপালে আলতো করে চুমু এঁকে বলল, তুমি জানো না সাবিহা, আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। আমার ভালোবাসার গভীরতা সম্পর্কে তোমার ধারণা নেই সাবিহা।
আমি কখনো তোমাকে হারাতে চাই না। যে কোনো মূল্যে সারা জীবন নিজের কাছে রেখে দিতে চাই, আমার বুকের মাঝে আগলে রেখে দিতে চাই। তোমার দিকে কেউ অন্য নজরে তাকিয়ে থাকুক, সেটা আমার সহ্য হয় না। এনজোর ঘটনাটা আমাকে না বললেও আমি জানি সাবিহা, এবার ওকে সুযোগ দিয়েছি, আর দ্বিতীয়বার ও ওর সীমা অতিক্রম করলে আমি আমার সীমা ভুলে যাব। ওকে মেরে ফেলতে দ্বিতীয়বারও ভাববো না আমি। এই বলে রাগিব সাবিহার চুলের মাঝে হাত বুলিয়ে দিতে থাকে।